সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন, জিতলে আছি হারলে নাই। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ, আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতা করার আহ্বান, কিন্তু এখনো সব পদে আবার ভোট চান নূর। বললেন শপথ নেয়ার কথাও। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুরিহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরো 5 জন শনাক্ত। 52 জনের স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনো অজ্ঞাত 2 মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরো 80% বাড়ানোর প্রস্তাব। তিতাস ও সুন্দরবনের শিল্পে বাড়াতে চায় 132%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতেছে। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন, জিতলে আছি হারলে নাই। গতকালকে প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো সেই নির্বাচনে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন 3 জনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা। তো তাদেরকে হাবিব ভাই, আপনাকে আলোচনা শুরু করি। সেটি হচ্ছে যে নির্বাচনের ফলাফল কি হয়েছে। এর মধ্যে আপনারা জেনেছেন যে ছাত্রলীগের মনোনয়নে যিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রেজাউল হক শোভন, তিনি পরাজিত হয়েছেন। তো আজকে আমরা দেখেছি তিনি পরাজিত হওয়ার পর আজকে ভোর রাত থেকে যদি দেখি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছেন। এই ফলাফল তারা প্রত্যাখ্যান করছিলেন ভিপি পদে পুনরায় নির্বাচনের জন্য। আমরা দেখেছি যে শোভন তিনি সেই উপাচার্যের বাসভবনের সামনে সেখানে গিয়েছেন। তিনি নিজে ফল মেনে নিয়েছেন বলেছেন, এবং তার যারা অনুসারীরা সেখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে তিনি ফলাফল মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরে আমরা দেখেছি টিএসসি এলাকায় গিয়েছেন নবনির্বাচিত ভিপি যিনি নূর, তার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন, তাকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তো এই জায়গাটাতে আমরা বলতে চাই, এই নির্বাচনে শোভন কি হেরেও আসলে জিতে গেলেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশন দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আমি দেখেছি শোভন কোলাকুলি করছে বা নবনির্বাচিত ভিপির সঙ্গে কোলাকুলি করে একটি পর্যায়ে উনি বলেছেন, কিন্তু নবনির্বাচিত ভিপি করছে আলাগ। একটি পর্যায়ে বলতে চায় না, শেষ পর্যন্ত উনি বললেন যে অন্যান্য পদগুলি নির্বাচন হয়নি, মানে নতুন করে আবার চায়। আমি খুশি হতাম সে যদি বলতো যে যেহেতু সমস্ত ছাত্র সংগঠনগুলি নির্বাচন বয়কট করেছি আমরা, অতএব আবার পুনরায় নির্বাচন হোক, তাহলে আমি খুশি হতাম। কিন্তু নতুন নবনির্বাচিত ভিপি তিনি কিন্তু দুরকম। প্রথমে তিনি যখন দুপুরের দিকে ক্যাম্পাসে গেলেন, গতকালকের পরে আজকে প্রথম গেলেন, তখন তিনি বলেছেন ভিপি এবং সমাজসেবা সম্পাদক দুটি পদ ছাড়া বাকি সব পদে তিনি পুনর্নির্বাচন চান। সন্ধ্যায় এবার বলেছেন যে ভিপি সহ সব পদে তিনি 31শে মার্চের মধ্যে পুনর্নির্বাচন চান। না, এটা আমি একটা শোতে ছিলাম, সেখানে বারবার যখন বলতেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া রহমান বারবার প্রতিবাদ করতেছিল অ্যাঙ্কর, যে না এটা বলেন নাই উনি। কোনটা? যে পুনর্নির্বাচন চান সব পদে বলেছেন, কিন্তু ওনারা ওখানে বিতর্কে জড়ালেন। তা আমি বললাম আস্তে করে, বিতর্ক দরকার নেই তো, পরে বলেছে, প্রথম বলেনি পরে বলেছে। এখন আমার কথা হলো শোভন যে হেরেছে, যে সিস্টেমে নির্বাচন হয়েছে, আমি খুব মানে নির্মমভাবে বলতে চাই, সেই সিস্টেমে শোভন কিন্তু ডাকসুর ভিপি হিসাবে তার স্মার্ট চেহারা, সুন্দর চেহারা, ছাত্রলীগের প্রেসিডেন্ট, সে হেরেছে। তাকে হারানো হয়েছে ছাত্রলীগের আভ্যন্তরীণ খেলায়। যে খেলায় হেরেছিল বাহলুল বন্ধন চুন্নু, ওবায়দুল কাদের প্যানেলে, রবিউল মুক্তাদি, ওবায়দুল মুক্তাদি রবিউল, যে খেলায় ছাত্রলীগের খেলায় হেরেছিল বাহলুল বন্ধন চুন্নু, ওবায়দুল কাদের বাহলুল চুন্নু যে প্যানেল, সেই খেলায় শোভনকে হারিয়েছে ছাত্রলীগ খেলারাই। আঞ্চলিকতা বলেন আর যাই বলেন, অনেক ফেসবুকে অনেকে লিখেছে যে শেষ পর্যন্ত উত্তরবঙ্গের মফিজ হয়ে গেল। তবে শোভন সেখানে যেভাবে সে কথা বলেছে, এই জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়।
কিন্তু প্রশ্ন হলো যে উপাচার্য যখন রেজাল্ট ঘোষণা করলো তখন যে আচরণটা হয়েছে এবং আজকে সারাদিন যে অবস্থাটা, এটা আমার কাছে খুব ভালো লাগে নাই। যে কারণে আমি প্রথম দিন, মোস্তাক ভাই ছিলেন, সুভাষ সিংহ রায় ওই দিন ছিলেন, প্রথম যেদিন ডাক্তার নির্বাচন নিয়ে আলোচনা হলো ৭১ টেলিভিশনে, সেদিন আমার ভাই মারা গিয়েছিল, আমি সেদিন বলেছিলাম। তো সেদিন আমি বলেছিলাম যে এই নির্বাচনটা আরও কিছুদিন পরে হলে নির্বাচনটা সুষ্ঠু হবে, কারণ এখনও সহাবস্থান হলগুলিতে হয়নি। ছাত্রদের একটা বড় সংগঠন, তারা হলে যেতে পারে না, তারা এখানে এই মুহূর্তে নির্বাচন করলে তারা ভালো করতে পারবে না। এবং দেখেন, এটা একটা লজ্জার বিষয়, এটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনও না, উপজেলা নির্বাচনও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হল ছাত্র সংসদে প্রায় ৬০ থেকে ৬৫ জন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এটা আর একটা কষ্টের ব্যাপার, এটা হতেই পারে না। ছাত্রদলের মতো একটা সংগঠন, তারা একটা হলে প্যানেল দিতে পারবে না, ছাত্রদের মতো একটা ১৫টা ২০টা ছেলে হলে থাকবে না, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একতরফাভাবে একচেটিয়াভাবে ছাত্রলীগ যে আধিপত্য বিস্তার করে এসেছে, আমি যেটি বলেছিলাম, যারই ফলশ্রুতিতে ছাত্রদলের মতো সংগঠন পূর্ণাঙ্গ প্যানেল ডাকসুতে দিতে পারে নাই, হলগুলিতেও দিতে পারে নাই। তাহলে এই নির্বাচনটাকে আপনি যদি যথাযথ বলেন, আমি যথাযথ বলবো না, কারণ ডিসকোয়ালিফাই নির্বাচন। যেমন লং জাম্পে দাগের উপর পা দিয়ে লাভ দিয়ে 2 ফুট গেলে ওটা মাপে না, ওটা মাপ করা হয় না। তো এই নির্বাচনটাকে আমি সেইভাবে দেখতে চাই। আরেকটি ব্যাপার হলো যে আমার কাছে যে জিনিসটা লেগেছে, যেখানে সমস্ত ছাত্র সংগঠনগুলো বলেছে যে আগের কথা বাদ দেন, বিভিন্ন সময় ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে, সময়ের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হয়। সব সংগঠন বলেছিল যে যে প্রশ্নের সম্মুখীন আজকে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে একটা কলঙ্ক হলো, এই কলঙ্কটা হতো না। আমি বলেছিলাম কলঙ্ক কোনটা বলে, কলঙ্কটা হলো এই যে কৈতমৈত্রী হলে যে ব্যালট পেপারটা নিয়ে যেটা হলো, রোকে হলে যেটা নিয়ে হলো, এটা যদি আমি যেটা বলেছিলাম, সাধারণ ছাত্র সিলেট যে কথাটা বলেছিল যে আগে হয়নি বলে হবে না তা তো না। আগে তো কোন ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন কোন ক্যাম্পাস দখল করে থাকতো না, কোনো হল দখল করে থাকতো না, এখন দখল করে থাকে। এখানে যদি আমি আপনাকে একটু থামাই, দুটি ঘটনার কথা আপনি বললেন তো, রোকেয়া হল এবং জি, এইটা হতো না যদি কিনা এই ছাত্র অন্যান্য প্যানেলগুলির বক্তব্য যেটা ছিল যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তারা ভোট কেন্দ্র নিয়ে আসতো। আর রাতের ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 মিনিটের ভিতরে যে কোনো হলে ব্যালট পেপার পৌঁছানো যায়। এই ব্যালট পেপার সকালে যদি পৌঁছাতো তাহলে কৈতমৈত্রী এই ঘটনার সম্মুখীন হতে হতো না। আর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ভোট কেন্দ্র হতো তাহলে পরে আজকে এই ধর ওই ঘটনা ওখানে ঘটতো না। তাহলে নির্বাচন যাই হোক, যে ছাত্রদল আসতে পারে নাই বলে প্যানেল দিতে পারে নাই, তারপরে নির্বাচনটা কলঙ্কিত হতো না। তারপরে নির্বাচনের ফলাফল দেখেন, সবচেয়ে যে সমস্ত ছাত্র সংগঠন তারা নির্বাচন বয়কট করেছে, তারা ফলাফল বয়কট করেছে। ছাত্রলীগও একটা পর্যায়ে তারা ভিপি পদে পুনর্নির্বাচন চেয়েছে এবং তার জন্য যে ন্যাক্কারজনক যে ঘটনাগুলি ঘটেছে, যে ভুয়া করে কালকে যখন ভিসি দেয় প্রায় ঘণ্টাখানেক পর্যন্ত যে উনি অবরুদ্ধ ছিলেন, এই সব কিছু মিলে আমার কাছে, আমি যেটা বলেছিলাম, সুভাষ সিংহ রায় আমার সঙ্গে ছিলেন এই 10 নিউজে, যে এটা একটা কলঙ্কিত নির্বাচন হবে। এবং এটা কেন হচ্ছে? জাতীয় নির্বাচনের ফলশ্রুতি। জাতীয় নির্বাচন আগে ভোট হতো, যেমন হতো না, দিনের বেলা ভোট হতো, চুরি করুক, ডাকাতি করুক, ভোট কেটে নিক, সিল মারুক, যাই করুক, দিনের বেলা করতো। এবার যখন জাতীয় নির্বাচনে 29 তারিখে ভোট হয়েছে, উপজেলা নির্বাচন আওয়ামী লীগ নিজেরা করছে, তারপরেও কিন্তু সেখানে আওয়ামী লীগ আর নৌকামার্কা নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু রাতের ভোট কাটা হচ্ছে। তো এরই ধারাবাহিকতা, রাতের বেলায় ব্যালট পেপারটা না দিয়ে দিনের বেলা দিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত কলঙ্ক তিলক আজকে লাগতো না। এবং ওই জন্যই বলেছিলাম সব গেছে, জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচন গেছে, উপজেলা নির্বাচন গেছে, এফবিসিআইসি প্রার্থী পাওয়া যায় না, বিএম এর প্রার্থী পাওয়া যায় না, বিরোধী দলের কৃষিবিদদের প্রার্থী পাওয়া যায় না। এই অবস্থা হতে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত। আমরা যাবোটা কোথায়? এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এখন যে কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচন, হল ছাত্র সংসদ অথবা যে কোনো কলেজ ছাত্র নির্বাচনে এই ধারাবাহিকতা সেখানে আপনার কাছে আছে। হাবিব ভাই বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কলঙ্কিত হয়েছে। আপনি তো নিশ্চয়ই নির্বাচনটি পর্যবেক্ষণ করেছেন, আপনার বিশ্লেষণ কি বলে, আসলে কেমন নির্বাচন হয়েছে? প্রথম কথা হলো, নির্বাচনটা যে হয়েছে এটাই একটা বড় ঘটনা 28 বছর পরে, এবং যেখানে 15-16 বছর ধরে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন একচ্ছত্র দখল করে রাখা ক্যাম্পাস, সেটা মুক্ত হয়েছে, অনেকখানি মুক্ত হয়েছে। কিন্তু নির্বাচনকে সুষ্ঠু হয়েছে এটা বলার কোনো অবকাশ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেসব অভিযোগ এসছে সেটা কখনো ইতিপূর্বে হয়নি। নির্বাচনের পরে গণ্ডগোল হয়েছে, 73-এ ব্যালট ছিনতাই হয়েছে, 89 সালে ছাত্রী মিছিলে হামলা হয়েছে, বিজয় মিছিলে প্রতিপক্ষ এটা করেছে। কিন্তু যখন ভোট চলে, সেই ভোট গ্রহণকারী কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে ছাত্রদের কোনো রকম পক্ষপাতের অভিযোগ ছিল না
এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার কোনো প্রশ্ন ছিল না। এখানে যদি কুয়েত মৈত্রী হলে যেমন শুনেছি যে ফটোকপি করা ব্যালট, তাহলে ফটোকপি করা ব্যালট তাহলে অরিজিনাল ব্যালট থেকে ফটোকপি করা হয়েছে, অরিজিনাল ব্যালট তারা কোথায় পেল? এবং তারা এই যে ভোট দেওয়ার সুযোগটা মানে রাত্রেবেলা ব্যালট চলে গেল হলে, তাহলে সকাল এবং রাতের মাঝখানের সময় কেউ সেটা ফটোকপি করে সেখানে দিয়েছে। একটা ব্যালটে যদি ভোট দেওয়া থাকে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত, এবং এটা বারবার আমরা সবাই বলেছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে সতর্ক থাকতে হবে। ছাত্র সংগঠনগুলো হলে ভোট কেন্দ্র রাখতে চায়নি, আমি ব্যক্তিগতভাবে এইটার দাবির সাথে একমত ছিলাম না, এখনও নই। হলে ভোট কেন্দ্র রাখতে হবে, কিন্তু হলে যেন নিশ্চিদ্রভাবে ভোটটা হতে পারে সেই গ্যারান্টি বা সেই ব্যবস্থাটা কর্তৃপক্ষকে করতে হবে, এবং ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সেভাবে কাজগুলো করতে সতর্ক থাকতে হবে। সেটা ঘটেছে, এবং এখানে একটা আস্থার চিট ধরার কারণে রোকেয়া হলে যেটা ঘটেছে সেখানে হয়তো কোনো দাগ মারা ব্যালট পায়নি, সেখানে অরিজিনাল ব্যালট ছিল, সেগুলো যেভাবে থাকার কথা সেভাবে না থাকার কারণে সেটা বিক্ষুব্ধ ছাত্র করেছে। কিন্তু বলেছেন যে রোকেয়া হলের ঘটনায় রোকেয়া হলের প্রভোস্ট বলেছেন যে ব্যালট পেপারগুলো যেখানে থাকার কথা সেখানেই ছিল, আর যেসব ছাত্রীরা রোকেয়া হলে যারা ব্যালট পেপারগুলো সেখান থেকে উদ্ধার করেছে বলে বলেছে, সে গণমাধ্যমের সঙ্গে সেই ছাত্রীটা বলেছে ব্যালট পেপারগুলো একটি রুমের মধ্যে 3টি তালা দেওয়া ছিল এই রুমের দরজায়। তারপর তারা বলেছে সেই রুমের দরজার 3টি তালা ভেঙে তারা একটি ট্রাঙ্কের ভিতরে তালা মারা অবস্থায় সেই ব্যালট পেপার উদ্ধার করেছে। প্রভোস্ট বলেছেন যে এই ব্যালট পেপার সহ নির্বাচনে যত সরঞ্জামগুলো তার হলের ছিল সেগুলো তিনি সব এই রুমেই সংরক্ষণ করছিলেন। এই সমস্যাটা হচ্ছে যে এই যে কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে কর্তৃপক্ষ যদি প্রথম থেকে খুলে বলতেন ঘটনা কি, যেমন কুয়েত মৈত্রী হলে যখন বন্ধ করা একটা দরজায় ব্যালট পেপার আছে বলে সন্দেহ করে ছাত্রীরা খুঁজছিল, তা তিনি কিন্তু ডিনাই করেছেন, বলে যে আমি দেখি আসছি, দেরি করেছেন। আর রোকেয়া হলে ঠিক তাই, রোকেয়া হলের ছাত্রীরা যখন দাবি করছিল আর দুটো ব্যালট বক্স তিনি কিন্তু বলছিলেন না, তিনি জিনিসটাকে লুকিয়ে রাখতে চেয়েছেন, বা তিনি যদি বলতেন যে দেখো আমি জানি না ব্যালট পেপার অমুকে নিয়ে এসছে, আমার অফিস থেকে ডাকি, তারপরে কিন্তু তিনি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমরা জেনেছি। আমি তো সেখানে থাকার প্রশ্নই আসে না, আমি ছিলাম। ফলে এই যে আস্থার সংকট থেকে হয়েছে। আর তাহলে ছাত্রী হলে সরকারপন্থী ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ রাখার অবকাশ ছেলেদের হলের মতো ছিল না, সেটা প্রতিবাদ করতে পেরেছে। ছাত্র হলে সেটা ছাত্রদের সংগঠনগুলো খুবই দুর্বল অবস্থান, তারা প্রতিবাদ করার সাহস পায়নি। সেখানে কি ঘটনা ঘটেছে এটা নিয়ে একটা সন্দেহ আছে, যদিও আমরা এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি সেখানে কি হয়েছে। ছাত্রদের হলে ভোট দেওয়ার জন্য যে লাইন, সেই লাইনে কৃত্রিমভাবে একটা জট সৃষ্টি করে সরকার সমর্থক ছাত্র সংগঠন তারা সেখানে ভোটগুলো ডিলে করেছে, যেন বাইরের যারা মানে অনাবাসিক ছাত্র তারা যেন সেখান থেকে বিরক্ত হয়ে বা ভয়ে চলে যায়। কোনো হলে কর্তৃপক্ষ বাইরে এসে সেই জটগুলো ছাড়িয়েছেন আমি জেনেছি তারা, এবং সব হলে কিন্তু কমপ্লেন করা হয়েছে, স্যার আমরা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এই 10-12 বা 13-14 জন তারা লাইন থেকে সরছে না, তারা আমাদের কাছে গেলে তারা হুমকি দিচ্ছে, তারা আমাদের জিজ্ঞেস করে তোমরা কোন সংগঠন করো, তোমরা কি অন্য সংগঠন করো কিনা। কিন্তু ওই অনেকগুলো হলের কর্তৃপক্ষ এসে সেটা কিন্তু আর তাদেরকে নিবৃত্ত করেননি, কোনো হলে করেছেন, সেগুলোতে ভোটটা ভালোই হয়েছে। তো এইরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি। সেখানে হয়তো স্লোগান নিয়ে উত্তেজনা হয়েছে, ব্যাজ দিয়ে উত্তেজনা হয়েছে, কিন্তু আবার ভোট দিয়ে চলে গেছে, প্রার্থীরা লাঞ্ছিত হয়েছে এই ডাকসু নির্বাচনে। সেক্ষেত্রে এখন এগুলো হয়তো আলোচনা হবে ইয়েতে, যা আমরা তাহলে এখান থেকে উদ্ধার করার উপায় কি, যে যেমন নবনির্বাচিত ভিপি ডাকসু নির্বাচনে ভোটের ফলাফল যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করতে তখন থেকে তিনি ভিপি। এখানে কোনো গণমাধ্যমে শপথ গ্রহণের কথা বলা হচ্ছে, এখানে এমপিদের মতো শপথ গ্রহণ করার কোনো বিষয় নেই। আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করার মুহূর্ত থেকেই তারা সেই পদে আসেন, তারা ডাকসু অফিস স্কুলে গিয়ে বসতে পারে। তো যাই হোক, নবনির্বাচিত ভিপি এখানে যেমন আমি যে সংগঠনের জড়িত ছিলাম তারা ছাত্র সংগ্রাম পরিষদে ছিল, আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে একসাথে, কিন্তু নির্বাচনটা আলাদা আলাদা হয়ে গেছে, তারা জোটবদ্ধভাবে করেনি। সেই সংগঠনে কিন্তু বলেছে যে অভিযোগগুলো উঠেছে, ছাত্রলীগ বিসিএল নামে তারা এখন পরিচিত, যে তার একটা যৌক্তিক সমাধান হচ্ছে পুনরায় নির্বাচন করা। আমি জিজ্ঞেস করেছি তোমরা যে কথা বলছো, বলে যে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদে যেসব শরিক সংগঠন আলাদা আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করেছে, আমরা সবাই একমত যে এই অভিযোগ নিয়ে আমরা ডাকসু নির্বাচন দেখতে চাই না। যদি তাই হয় তাহলে আজকে প্রথম অপশন হচ্ছে পুনরায় নির্বাচন করা। এর বিকল্প অপশন থাকতে পারে, সেটা কিন্তু আমার কাছে নাই। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসে, এবং ভিপি যখন বলেছেন যে তিনি তার নিজের পদ সহ সব পদে নির্বাচন চান,
তাদেরকে একত্রে বসে এই বিষয়টা ফয়সালা করতে হবে। তারা আন্দোলন করছেন, ভালো কথা, কিন্তু আমি অনুরোধ জানাবো, 3 দিন তারা সময় দিয়েছেন, আন্দোলন করার অধিকার তাদের অবশ্যই আছে। আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে হয়, সকল ছাত্রের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, এখানে কোনো হামলা মামলা বা কোনো রকম শিক্ষা জীবন নষ্ট করে সেই ধরনের কোনো পরিবেশ যেন না হয়। যে ডাকসু নির্বাচনের কেন্দ্র করে যে সহ অবস্থানের ধারা তৈরি হয়েছে, এটা যেন কিছুতেই পেছন দিকে চলে না যায়। ধন্যবাদ। আমি সুবাদ আসছি, একটা ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি মোহাম্মদ আমান, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ সাইফুল ইসলাম। জি বলুন। জি আমার প্রশ্নটা হলো, দুটো প্রশ্ন স্যার। জি আমার প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো স্যার, যদিও অবৈধ কাগজপত্র, অবৈধ ব্যালট পেপার বুঝলাম, সেটা মেনে নিলাম বা বুঝে গেলাম, বাট এটা আসলো কিভাবে বা কি কারণে হলো স্যার? এটা এক। জি দ্বিতীয় প্রশ্নটি করুন। স্যার, বর্তমান যে ইলেকশন নীতি নির্ধারকরা, এদের পূর্ব নিয়ম নীতিতে কি চলবে না বর্তমান নিয়ম নীতিতে চলবো, আমি সেটা জানতে চাইছিলাম স্যার আপনাদের মাধ্যমে। জি জি ধন্যবাদ আপনাকে। সুভাষ, আপনার কাছে আসি। হাবিব ভাই একটি কথা বলছিলেন যে শোভন পরাজিত হওয়ার ক্ষেত্রে তিনি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন। তিনি বলছেন যে ছাত্রলীগ শোভনকে হারিয়ে দিয়েছে। না, আমি ওই আলোচনায় যাব না, জি বোধগম্য কারণেই। জি আমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই উক্তির কথা আমার মনে পড়ছে, সেই সত্য রচিবে তুমি, ঘটে যা সব সত্য নয়। গত কয়েকদিন যাবৎ ডাকসু নির্বাচন নিয়ে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে, আগাম মন্তব্য, এবং এখন ঘটে যাওয়ার পরে যা মন্তব্য দেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু ভরকে যাই। চোখের সামনে ঘটনা ঘটেছে, গণমাধ্যমের বিস্তারের সময় আমরা কেন মন গড়া কথাগুলো বলছি? দুটি হলের কিছু ব্যত্যয়ের ঘটনা ঘটেছে। কুয়েত মৈত্রী হলে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার সাথে সাথেই আমি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছি, এই ব্যালট পেপার অবশ্যই আসল ব্যালট পেপার না। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। এবং এটা কেন হলো, কার দোষ, কার শাস্তি হওয়া উচিত, সেই আলোচনা তো ভিন্ন, আমি এটা তুলে রাখলাম। রোকেয়া হলে যা ঘটেছে সেই ঘটনার একেবারেই ঘটা উচিত ছিল না। রোকেয়া হলের ঘটনাটি সম্পূর্ণরূপে নির্বাচন ব্যবস্থাকে যারা ওই কলঙ্কিত করতে চান কিংবা কলুষিত করতে চান, যারা এখন বলছেন কলঙ্কিত করেছে ডাকসুকে, তাদেরই একটি অংশের কিন্তু এটার কালো মাকড়সার জাল বিস্তার। খুব বুঝে শুনে আমি কথাগুলো বলছি। বিরোধী ছাত্র সংগঠনের সহ অবস্থান নাই। আমার সে আবার মনে পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলেছিলেন, আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লই আকাশ বিদীর্ণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকে 43,255টি ভোট ছিল, তার মধ্যে ভোট পড়েছে 59%। 25,000-এর কিছু বেশি ভোট পড়েছে। অনেকে কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন যে ভোটারদের আসতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে, নানান রকম কথা কিন্তু আগাম মন্তব্য করেছেন। এবং এগুলো তো আমি কিন্তু কিছুটা বেশ ভরকেও গিয়েছিলাম। আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি পর্যায়ে চলে গিয়েছে। লক্ষ্য করে দেখবেন, কুয়েত মৈত্রী হলের আপনার টেলিভিশনে যখন কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেটা আজকেও দেখানো হচ্ছে, একটি মেয়ে কিন্তু স্পষ্ট করে বলেছে, আমি ছাত্রলীগ সংগঠনের সাথে যুক্ত, কিন্তু আমি এটা মেনে নিতে পারি না। খুব স্পষ্ট। তার মানে কি, বিরুদ্ধ মতবাদের যারা, বিরুদ্ধচারণ যারা করছে, তারা খুব স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক অবস্থানে রয়েছে। আমি তো আবারও বলি যে সর্বাংশে সবকিছু একেবারে সঠিকভাবে চলছে, এটা আমরা বলতে পারি না। হাবিব ভাই একটা কথা বললেন, এর আগে কখনো সরকারি ছাত্র সংগঠনের দখলে ছিল না। এই দুইজন মানে কিংবদন্তি তুল্য ছাত্রনেতা ছিলেন, তাদের সামনে যদি আমি একটু বলি তাহলে তো একটু বেশি বাড়িয়ে বলা হবে। 80-র দশকটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ছিল? 86 নির্বাচনের পরে হাবিব ভাইদের মিছিল করতে হয়েছে কিভাবে? শাহবাগের থেকে ঢোকার আগে খবর নিয়ে ঢুকতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন এখন কাদের দখলে। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, একটি গুলির শব্দ হয়নি, বরঞ্চ একটি ছেলে অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে সে ঢলে পড়েছে, সেটাকেই বলা হয়েছে যে তাকে নাজেহাল করা হয়েছে। আমি কিন্তু খুব নির্ভয় কথাগুলো বলছি। আর
নির্বাচনের এরকম পরিস্থিতি, একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সরকারি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। আপনি দিল্লিতে সর্বশেষ 2017 সালে নির্বাচনে কারা জয়লাভ করেছে? ভিপি হয়েছে আরএসএস এর দল, ছাত্র সংগঠন, যেটাকে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ বলে, আর জিএস হয়েছে কংগ্রেসের স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টুডেন্টস ইন্ডিয়া। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এরকম আবাসিক বিশ্ববিদ্যালয় না, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন আমাদের বাংলাদেশের 1 লক্ষের উপরে ভোট ছিল। এই যে আমরা কথাগুলো যখন বলি, তখন কিন্তু অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে বলি, কিংবা আমাদের ভিতরে একটা অপরাজনীতির মনোভাব কাজ করে। ডাকসুকে বিতর্কিত করা, ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার কোনো সুযোগ কিন্তু নাই। কিন্তু সুবেশদা, এখানে একটা এই যে মোশতাক ভাই যে কথাটি বলছিলেন যে কেউ কেউ বলছে ফটোকপি করা ব্যালট, যদি ফটোকপি করা হয়েও থাকে সেটি আসলো কোত্থেকে? যদি তদন্ত কমিটি হয়েছে হয়তো কমিটি বের হয়ে আসবে, তো এই প্রশ্নটা তো ওঠে যে ব্যালট পেপার ফটোকপি করা হোক আর আসল না হোক, এটা আসলো কোত্থেকে? আপনি কি আত্মঘাতী বোমার কথা আমরা শুনি না? জি, কিছু মানুষ আছে না যে নিজের জীবনটা দিয়ে দিয়ে অপরের সুনাম নষ্ট করে, এবং কিছু মতলববাজ লোকের সমাজে তো রয়েছেই। এবং আগেও আমি বহুবার বলেছি, এই টেবিলেও বিভিন্ন প্রসঙ্গে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা কিছু ঘটে তার দ্বন্দ্ব অনেক সময় বাইরে থাকে, মহড়া হয় ক্যাম্পাসে। এবং এই যে মহড়া হওয়ার ক্যাম্পাসের ব্যাপারটি, আপনি দেখেন কুয়েত মৈত্রী হলের যে ভৌগোলিক অবস্থান, আমি অনেকের মনে বোঝাতে পারছি না। ভৌগোলিক অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত চৌহদ্দি, তার থেকে কিন্তু একটু ভিন্ন। তাই আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে বলছি না, তার মাঝখানে রয়েছে নিউ মার্কেট, তার আমার নীলক্ষেত পেরিয়ে, নিউ মার্কেট পেরিয়ে, এবং এখানে চারুকলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস রয়েছে। সেরকম একটি জায়গায়, যে জায়গাটাতে কখন কোন জায়গা থেকে কোন বস্তা গিয়েছে। প্রথমে বলা হলো ব্যালট বাক্স সিল মারা হয়েছে, সিল মারা কোনো ব্যালট বাক্স ওখানে পাওয়া যায়নি, ব্যালট বাক্স ওনার বস্তায় ছিল। আর সিল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় না। আজকে যেমন ছাত্র নেতারাও কিন্তু, যেটা মোশতাক ভাইয়ের কথা থেকে ধার করি, আগে একবার উনি বলেছেন যে অনবস্থতার চর্চা, আজকে যারা নির্বাচন করিয়েছেন শিক্ষকরা, তারাও ডাকসু কিন্তু অনেকে পাননি। যারা ছাত্র রাজনীতি করেছেন, এখন নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন কিংবা বিজিত হয়েছেন, তারাও কিন্তু ডাকসু নির্বাচন কিন্তু জানার কথা না, অভিজ্ঞতার কিন্তু অভাব রয়েছে। শপথ শব্দটি, ডাকসুতে শপথের কোনো বিষয় নেই। নির্বাচন যখন ফলাফল ঘোষিত হয়, তারপরে তারা কিন্তু পুরো প্যানেল কিংবা পুরো 25 জনের যে আর হলের যে 13 জনের, তারা কিন্তু সম্পূর্ণরূপে দায়িত্বভার গ্রহণ করতে পারে। একটা অভিষেক অনুষ্ঠান হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। হাবিব, আপনার কাছে আসি। এর আগে যে কুয়েত মৈত্রী হলের কথার উদাহরণ দিয়ে আপনি কলঙ্কিত বলছিলেন, কিন্তু মৈত্রী হলের ঘটনাতে আমরা দেখেছিলাম, এবং আমি নিজে সেখানে উপস্থিত, আমি কভার করছিলাম, যে এই ঘটনাটি যখন ঘটে এবং এই ঘটনা যখন প্রকাশ হয়, সেটি হচ্ছে সকাল 8টার কিছু পরে 9টার আগে বা এই সময়টাতে, তখন সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ঘটনাস্থলে গিয়েছেন, প্রক্টর ঘটনাস্থলে গিয়েছেন, তারা দেখেছেন ছাত্রীরা বিক্ষোভ করছিল, সঙ্গে সঙ্গে এই মৈত্রী হলের যে প্রভোস্ট ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে, নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু বলেছেন যে ঘটনার দায় আমরা এড়াতে পারি না। এবং 3 ঘন্টা পরে সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বলা হয়েছিল যে 3 ঘন্টা নষ্ট হয়েছে, এই 3 ঘন্টার সময় এখানে বাড়িয়ে দেওয়া হয়েছিল। 11:10 ভোট গ্রহণ শুরু হয়েছে, 5:10 পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, 6 ঘন্টায় পুরো তারা ভোট দিতে পেরেছেন। তার মানে অভিযোগটি উঠেছে, অভিযোগের প্রেক্ষাপটে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, ভোট গ্রহণটি যাতে হয় সে ব্যবস্থা করা হয়েছে, একটি কমিটিও গঠন করা হয়েছে। উদ্যোগ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ব্যবস্থা কিন্তু নিয়েছে। আচ্ছা, আপনার উত্তর দেই। জি, 1 বালতি বা 1 গ্রাম দুধের মধ্যে একটা চোনা, গোচনা যদি কেউ ফেলে দেয়, আপনি ওটা খাবেন, তাকে আপনি শাস্তি দিতে পারেন, জেল দিতে পারেন, সে চাকরি করে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, আপনি ওটা খাবেন। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে? না, এটা খাবেন নাকি আপনি বলছেন? না, ঠিক আছে, এটা খাবেন, ব্যবস্থা নিতে পারেন, এটা খাবেন না। যদি ঘটেও থাকে তাহলে ব্যবস্থা নেওয়ার কি উপায় ছিল? আর আরে আপনি তো খাবেন না, আপনি একটা অব্যবস্থা হয়েছে, তো এটাকে আপনি কি অব্যবস্থা বলবেন না? যে কারণে অব্যবস্থাকে অবশ্যই অবস্থা বলবো, কিন্তু ব্যবস্থা নেওয়ার পরে ব্যবস্থা নেওয়ার মানে ভোটটা হওয়ার কথা শুরু হবে 8টার সময়, ভোটটা শুরু হচ্ছে 11টার সময়, হতে পারে এটা অব্যবস্থা হয়নি, হয়েছে তো সেটা বলতে আপত্তি কিসের? গোচনা পড়ছে, দুধ ফেলে দিছি, আমি বলতে পারবো না যে দুধ গোচনা পড়েছে, দুধ ফেলে দিছি, যে দিয়েছিল তাকে আমি বরখাস্ত করেছি বা শাস্তি দিয়েছি, এটা কি বলা যাবে না? এটা অবশ্যই তাহলে সেটাই তো বলছিল কিনা। তার আগেই তো আমি বলেছি এইটা ঘটনাটা ঘটতো না। আমি যে কথাটা আগে বললাম, যদি ব্যালট পেপারটা রাত্রে দেওয়া না হতো, যদি ভোট কেন্দ্র হলে না হতো, তার আগে পুরো ব্যবস্থা হতো। তার আগেই তো আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু
একাধিক সংগঠন কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল হলে দিয়েছে, যেহেতু কারো পরের কথা প্যানেল দিতে হচ্ছে। এবার কোনো ছাত্র সংগঠন হলে পুরো প্যানেল দিতে পারেনি, সম্ভবত ছাত্রদল পারেইনি। আর আমার পারে না যে তারা ক্যাম্পাসে থাকতে পারে না, তারা দিলে পরে তারপরে ক্যাম্পাসে ঢুকতে পারবে না, এই পরীক্ষা দিতে পারবে না। প্রচার প্রচার যখন হয় ছাত্রদলের সহাবস্থান ছিল না, না ছাত্রলীগের সঙ্গে আরে কয়দিনের জন্য সহাবস্থান ধরলে হবে না। আচ্ছা, কয়দিনের জন্য সহাবস্থান হলে হবে না। আমি নির্বাচন এখন আমি 10 বছর ধরে ক্যাম্পাসে থাকতে পারি না, হলে থাকতে পারি না। আমি এখন সহাবস্থান আমি 3 দিন দিলে 86 নির্বাচনের পরে সুলতান মুস্তাক নির্বাচন করতে কয়দিন সময় পেয়েছিল? না মুস্তাক ভাই এখানে উপস্থিত আছে, বলুক না। আমি আমার কথা অবাস্তব প্রশ্নগুলো হবে না তো, তখন তো ক্ষমতায় বিএনপি ছিল না। সুভাষ কতগুলো রং ইনফরমেশন দেয় এই যাবৎকালে কোনদিনও এই ছাত্র সংগঠনগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বলে না, যাই বলে না কেন, দখলে ছিল না। খোকা 5 বছর দখল করে তা পূর্ণাঙ্গ দখল করতে, তখন আলাদা প্রেক্ষাপট ছিল। পুরো বিএনপি আবার ছাত্র তখন তো নির্বাচনই হয়নি, নির্বাচন তারপরে আমি বলি না, তখনও যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও জগন্নাথ হল, জহুরুল হক হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। এখন কি বলেন না, ওইটাই জানতে চাচ্ছি। এত কথা বললে হবে না তো। আরে বাবারে, যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন জসিমউদ্দিন হল, মহসিন হল, সুচেন হল, শহীদুল্লাহ হল, এফএস হল, জিয়া হল, সব তো ছাত্র এমনিতেই ছিল, এমনিতে ছিল, তেমনি নির্বাচিত হয়নি, এমনি ছিল না। তখন সরকার তো যখন আপনি যেতে পেরেছেন তখন কেন যাবে না? আর তখন তো ক্ষমতায় ছিল না রে বাবা। তুমি তারপর তো ইন্ডিয়ার কথা ফুট করে চলে যাও। ইন্ডিয়া ভোট হওয়ার পরে ধান এখন রাস্তায় কেটে রাখে, 15 দিন 20 দিন পর নিয়ে, আগে ধান পাকা ধান মানুষ কেটে নিত, এখন নেয় না, ছিল। আরে ইন্ডিয়া ভোট হয় 7 দফায় 9 দফায় ভোট হয়, ভোট পড়ে থাকে গণনা হয় 1.5 মাস পরে। তার সাথে আমি তুলনা করলে হবে নাকি? ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন 250-র মতো ভোট পেয়েছেন, তো এত কম ভোট পাওয়ার পেছনে কারণটা কি মনে করেন আপনি? এই যে দীর্ঘদিন থাকতে না পারে, এটাই এই ডাকসু নির্বাচনে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন মাত্র 250-র মতো ভোট পেয়েছেন, এত কম ভোট কেন পেলেন আপনার? এইটা তো আমি আপনাকে বলি যে এই যে 250 ভোট পেয়েছে, হয়তো ছাত্রদল ভেবেছে যে আমাদের ভোটে আমরা জিতে পারবো, পুরো প্যানেল দিতে পারে না, তখন তারা মনে করছে যে একটা নিরপেক্ষ হতে পারে। আচ্ছা, হয়েছে কিনা? হতে তো পারেই, তার কারণ ছাত্রদল তো 250 ভোট পর সংগঠন ছাত্রদল না। তারপরে আমি বলি যে এই যে সমস্ত কারণগুলি যেগুলো বলা হচ্ছে, যেখানে জাতীয় নির্বাচনে একটি খুলনার একটি আসনে 99.7% ভোট পড়েছে, সেটাকে আপনি যৌক্তিক বলছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28-28.5 বছর পর নির্বাচন হচ্ছে, সেখানে 59% ভোট কেন পড়বে? কেন? এই ছাত্ররা প্রতিদিন ক্যাম্পাসে আসে, এখন তো 98 কেন 99% ভোট পড়ার কথা, 28.5 বছর নির্বাচন কেন হলো না? মুস্তাক ভাইয়ের সময় কত পার্সেন্ট পড়েছিল? আবার ওই কথা যায়, এই যে কথা। তারপর আমি বলবো এখানে ভোট 8টা থেকে 4টা পর্যন্ত করলে কি হতো? আচ্ছা, কোন সমস্যা ছিল? কেন 59% ভোট পড়বে? মিনিমাম ভোট 95% থেকে 4টা, এটি কিন্তু ছাত্র সংগঠনরা মোটামুটি মেনে নিয়েছিল। তারা কিন্তু বলেছিল যে তো প্রশাসন বলেছে পরেও যদি কেউ কোনো ভোটার থাকে তো ভোট নেওয়া হবে। না ওইটা কোনো কথা হলো না, ওটা তো জাতীয় নির্বাচন হয়। এখানে ছাত্র সংগঠন জাতীয় নির্বাচনে রাস্তা নাই, ঘাট নাই, সেটা যদি 99.7% ভোট কাস্ট হতে পারে। আমার এলাকায় অনেকে 93-7% ভোট কাস্ট হয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 59% ভোট কাস্ট হবে, এটা স্বাভাবিক মেনে নেব? এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। আর আমি ইয়েকে বলতে চাই, মুস্তাক ভাই, আপনার সম্বন্ধে আমি একটা কঠিন একটা কথা বলতে চাই। আপনি একটা পত্রিকায় লিখেছেন না, বাংলাদেশ প্রতিদিনে, আপনার এই লেখাটা খুবই ভালো হয়েছে, খুব নিরপেক্ষ হয়েছে। আপনার বলার ভাব থেকে আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মুস্তাক ভাই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা যে এই দেশে যে নির্বাচন 30 তারিখ থেকে হওয়া শুরু হয়েছে, রাতের বেলা নির্বাচন কোন সংস্কৃতি? আমি তাই মনে করি সাধারণ ছাত্ররা যারা বয়কট করেছে, দেন এটা নির্বাচন। ছাত্রলীগ তো রাজনীতি করেই যাচ্ছে, আর একটা নির্বাচন চালিয়ে হোক, ডাকসু নির্বাচন হোক। বয়কট করেছে আপনি মনে করছেন? ডাকসু নির্বাচন বয়কট সবগুলি প্যানেল বয়কট করেছে, সবগুলি প্যানেল নির্বাচন চাচ্ছে। এবং ভিপি একবার বলেছে, সেখানে ওর কথা প্যাচ ছিল একটু, তারপর সে একটা পর্যায়ে বলেছিল যে ভিপি বসার ওইটা বাদে নির্বাচন হোক। পরবর্তী সময় তিনি ক্যাম্পাসে যান দুপুর 12টার কিছু পরে, ধাওয়া খেয়ে আসছে তো। হ্যাঁ, দুপুর 12টার কিছু পরে রাজু ভাস্করদের সামনে দাঁড়িয়ে নতুন ভিপি বলেছেন যে ভিপি এবং সমাজসেবা সম্পাদক দুটি ছাড়া বাকিগুলিতে নির্বাচন চান। আর সন্ধ্যায় যখন টিএসসির গেটে দাঁড়িয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন, তখন তিনি বলেছেন সব পদেই চাই। এর কারণ আছে, আমি দেখছি একবার ধাওয়া খেয়ে চলে গেছে, কিন্তু এটা তো টেলিফোন দেখলাম তো আমরা। ধাওয়া খেয়েছে না সে?
হ্যাঁ তারপর ছাত্রলীগের ছেলেরা ধাওয়া খেয়েছে, দুটোই খেয়েছে। এখানে ছাত্রলীগ, হ্যাঁ না, না, এটা কি বলছেন? আমি ছিলাম ক্যাম্পাসে, ছাত্রলীগকে- ধাওয়া পাল্টা ধাওয়া, হ্যাঁ আমি হাবিব ভাই ক্যাম্পাসে ছিলাম আজকে শেষ করি। সারাদিনও। থাকেন আপনি, ছাত্রলীগকে তো এটা ধাওয়া দিতে যায়নি। যখন বিবিকে ধাওয়া দিয়েছে তখন সাধারণ ছাত্ররা জোট বেঁধে ধাওয়া দিতে পারে, কিন্তু ধাওয়াটা দিয়েছে তার মানে সাধারণ ছাত্রদের অবস্থান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবশ্যই আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে, মানে কি তখন একটা বিবি বানিয়েছে। না না, পয়েন্ট পারে হবে না, ওই পয়েন্টের এই পয়েন্টের শেষ পয়েন্ট না, এই পয়েন্টের শেষ পয়েন্ট না, সুভাষ যেটা বলে এই পয়েন্ট শেষ পয়েন্ট না। এবং আমি যখন সোহাগ যখন আমি দেখেছি, শোভন যখন এই করছে, ও কিন্তু বলতে চায় নাই, বারবার যখন বলছে যে একসাথে মিলেমিশে কাজ করতে, বলতে চায় নাই। কে বলতে চায় নাই? নূর নূর, আচ্ছা নূর বলতে চায় নাই, কিন্তু আচ্ছা। কিন্তু পেশারে পড়ে তখন একটা পর্যায়ে বলে বসছে যে আমি করব, মানে চিন্তা ভাবনা করতে হবে, এবং অন্য অন্য সংগঠন যেহেতু বলেছে নির্বাচনটা সঠিক হয় নাই, সেই ব্যাপারে আমার আছে, সে পুরস্কার বলতে চায় না, সে এখন ভয়ে বলুক আর যেগুলো হোক। আচ্ছা এইটা না হয় শোভনের সঙ্গে ভয় বলেছে, দুপুরে যেটা বললো, আরে দুপুরেরটাই আমি শুনছি তো, শোভনের সামনে ওটা শুনছি। না দুপুরে শোভনের সামনে বলেনি, 12টার সময় শোভনের সামনে বলেনি, আমি সন্ধ্যায় শোভনের সামনে বলেছে। না না হাবিব ভাই যাই হোক। TSC তোর ভাই, অডিটোরিয়ামের ভিতরে শোভনের সামনে আমি বলেছে, বলি রাজু যে ভাস্করের সামনে ওপেন, একা বলেছে। শোভনের সাথে ওপেন মাঠে গোলাগুলি করছে। হ্যাঁ, TSC অডিটোরিয়ামের ছবি এটা। হাবিব ভাই আমি TSC দেখেছি অডিটোরিয়ামে। অডিটোরিয়াম, ওটা ওপেন মাঠে, TSC অনেক অডিটোরিয়ামে ছেলেদের হাবিব ভাই, এখন ভিতরে- আপনি ছবি না, সব সেটা গণমাধ্যমে অডিটোরিয়ামের ভিতরে আছে। হতো। কভার করেছে না এটা। না, সেটা অডিটোরিয়ামের ভিতরে হতে পারে, কিন্তু আমি যেটা দেখছি অনেক ছেলে সেখানে ছিল। হ্যাঁ অনেক ছেলে, সেখানে TSC ছিল, অডিটোরিয়াম অনেক বড় একটা জায়গা। পর্যায়ে যখন, হ্যাঁ একটা জায়গায় যখন সে বলেছে, শোভন যখন তাকে বললো যে আমরা একসাথে মিলেমিশে কাজ করবো নাকি, তখন একবার না না এক গ্রুপ কিন্তু বলেছে। তার পরবর্তী হিসাবে পেশ খেয়ে তারপরে শোভন যেটা বলেছে, সর্বশেষ যেটা সেইটা সে আবার বলেছে যে নির্বাচন সব পদে নির্বাচন। জি হাবিব ভাই, আপনার মানে কাছে আমি মোস্তাক ভালো ভাই- উদ্যোগ গ্রহণ করলো, এর মধ্যে প্যাচ খোঁজা হচ্ছে। জি মোস্তাক ভাই, এটাকেই ওই যে চাপ বলা হচ্ছে। হাবিব ভাই যখন বলছিলেন যে যথেষ্ট সময় পায়নি ছাত্রলীগ, সুভাষ দা বলছিলেন যে আপনারা কদিন সময় পেয়েছেন সুলতান মনসুর রহমান? না, এক্ষেত্রে আমরা সময় আমাদের সংগঠনের আগে থেকে কাজ করছি। এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব বেশি। তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করা, এবং তারা যেন ক্লাসরুমে ক্লাস করতে পারে, হলে থাকতে পারে। কোন সংগঠন পুরোপুরি প্যানেল দিতে কতটুকু সময় লাগবে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। এটা আমি আমার সংগঠনের কর্মীদেরকে বলেছি যে তোমরা ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করছো, তোমরা হলে হলে সংগঠন করেছো কিনা, এই ব্যর্থতার দায় কিন্তু তোমাদের উপর পড়বে। কাজেই আমিও যুক্তি মানতে রাজি না যে 1 বছর সময় দিয়ে সব সংগঠনকে সম্মেলন করে, এটা না। এটা ডাকসু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, এবারে নির্বাচনে যেটা দুর্বল থাকে আগামীবারে শক্তিশালী হবে। ডাকসু নির্বাচন এই ঘটনাটাই আমাদের ক্যাম্পাসের একটা, মানে যারা ফখরুল বলেছেন সুবাতাস, এটাকে আমি খুবই ভালো মন্তব্য মনে করি, শুরু হয়েছে। এখন যেই সংগঠন আপনি আগের দিন হ্যাঁ আপনি দেখেন ঘটনার পরে বললেন একটা সাম্প্রদায়িক সংগঠন, আমি আগে বলেছি একটা সাম্প্রদায়িক সংগঠন ক্যাম্পাসে সরাসরি কাজ করতে পারে, ওরাও ফুল প্যানেল দিয়েছে। আর আমি যে সংগঠনের ছাত্রলীগ BCL, তারা ফুল প্যানেল দিতে পারেনি, হলে দিতে পারেনি, ছাত্র দলের বিষয়ে তিনি বলেছেন। এটা কিন্তু আমি, হ্যাঁ পরিবেশের একটা প্রভাব আছে, সেই পরিবেশটাকে জয় করেই তো আপনাকে সাংগঠনিক দক্ষতা দেখিয়ে আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে। এটার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করাটা আমি খুব যৌক্তিক মনে করি না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো ছাত্র বিশ্ববিদ্যালয় সে সংগঠন করতে গিয়ে বা কোনো কিছু নিরাপত্তার অভাব ফিল করে, অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিরাপত্তা দিতে হবে, সে যেন তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে। তো এই বিষয়টা আমাদের বিবেচনা রাখা দরকার। এবং এখন আমাদের যে বিষয়টা আসছে যে আবার ভোট করা, সরকারি সমর্থক ছাত্রলীগ বাদে সব সংগঠনই চেয়েছে, এটা ঠিক। কিন্তু আমার মনে হয় যদি পরিবেশ স্বাভাবিক থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পক্ষের সঙ্গে আলোচনার দরজা উন্মুক্ত করে, যদি এর চেয়ে ভালো কোনো বিকল্প প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে, সেটাও গ্রহণযোগ্য হতে পারে। নির্বাচনের পরে যে উত্তেজনা এবং নির্বাচন সময়ে বিশেষ করে ছাত্রদের হলে যে পরিবেশ, এটা আমি আবারও বলবো যে সব জায়গায় স্বাভাবিক পরিবেশ ছিল না। তারপরেও যে ভোট হয়েছে, ভোটের ফলাফল হয়েছে, এখানে আমি আরেকটা মন্তব্য করব যে ছাত্র সংগঠনগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বেলা 1টার দিকে, তখন ছাত্রদের হল এবং অন্যান্য হলে ভোট হয়ে গিয়েছে প্রায়, কিন্তু রোকেয়া হলে এটার প্রভাব পড়েছে। রোকেয়া হলে ভোট শুরু হয়েছে তারপরে। রোকেয়া হলে যদি নির্বাচন বর্জন করে, মানে ছাত্রলীগ বাদে অন্য সংগঠন বর্জন না করতো, ফলাফল কিন্তু ভিন্ন হতো। এবং ডাকসু নির্বাচনেও আমার মনে হয় ফলাফলটা আরো ভিন্ন হতো। এইটার দায় কিন্তু বর্জনকারীদের। কাজে এই বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সবসময় বর্জনটা বর্জন করে সবসময় অর্জন হয় না। জি সুভাষ দা, আপনার কাছে সেটা হচ্ছে, আমি ছাত্রী হলের কথা যদি আসি, মানে হল সংসদ নির্বাচনে ছাত্রীদের 5টি হলের মধ্যে 4টিতেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। এই জায়গাটা আলোচনা করব। না, এটা খুব স্বাভাবিক। আমি গত আওয়ামী লীগ সরকার যে 10 বছর যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এই সময় নানান রকম ব্যত্যয় ঘটেছে।
এবং এটার পিছনে কারা ষড়যন্ত্র করেছে, কারা উৎপেতে ছিল, কারা লন্ডন থেকে ফোনের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় আগুন ধরানো হয়েছে, এই আলোচনা আমি এখন করলাম না। আর হাবিব ভাই সব ব্যাপারে আলোচনা আমাকে করতেও দিবে না। এবং তিনি যদি মানা করেন তো আমার তো সেই অবস্থা নাই যে আমি সেই দিকে আবার এগিয়ে যাব। বাস্তবতা এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে একটি গুলি ফোটেনি, অনির্ধারিত কোনো বন্ধ হয়নি, ঠিকমতো ক্লাস হয়েছে। কারণ এখনকার ছাত্ররা কিন্তু আমার সময়ের যারা ছাত্র ছিলেন, মুস্তাক ভাইয়ের সময় যারা ছাত্র ছিলেন, হাবিব ভাইয়ের সময় ছিলেন, তাদের মতো না। অনেক বদল ঘটেছে, অনেক মানসিকতার পরিবর্তন ঘটেছে। এবং ইতিবাচক কি নেতিবাচক সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, লম্বা বিতর্ক করতে পারেন। কিন্তু বাস্তবতা এই, এখনকার ছাত্ররা তারা কিন্তু সামনের দিকে এগোতে চায়। আপনি দেখেন এই নির্বাচনকে কেন্দ্র করে আমি অনেক অসংখ্য ভালো ভালো কাজ দেখেছি। আজকে প্রতিটি ছাত্র সংগঠন যারা প্যানেল দিয়েছে সবাই কিন্তু ভালো ভালো কথা বলেছেন। আমাদের সময় সুলতান মুস্তাক নির্বাচনে কিন্তু আমি একজন সমন্বয়কারীর অন্যতম ছিলাম। আমরা কিন্তু তখনও কিন্তু এরকম দাঁড় করাতে পারিনি, কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। আমাদের ওই যে অমর কাব্য তোমরা লিখিও যারা তোমরা আছো সুখে, আমাদের একটা পরিবেশ তখন ছিল। আমরা তখন কিন্তু অমর কাব্য লিখতে পারিনি। কিন্তু এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, শিক্ষাঙ্গনের পরিস্থিতি অনেক ভিন্নতা। এখন ওই আপনার টেলিভিশনে আপনার ক্যামেরার সামনে একটি মেয়ে বলে আমি ছাত্রলীগ সংগঠনের সাথে যুক্ত, তারপরে এই অনিয়ম এই বিষয় আমি মানি না। এটা কিন্তু বাস্তবের বাস্তবতা। এইটা কিন্তু আমাদের অগ্রগতির জায়গা চিহ্নিত করতে হবে। এবং আজকে শোভন যে কাজটি করেছে, হাবিব ভাই যতই বলুক না কেন, তাকে চাপাচাপি করে রাখা হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে, চাপ তো থাকবেই। আমি মেনে নিলাম চাপ পেয়েছে, চাপ থাকবেই। শৃঙ্খলা বিধিবদ্ধ বিষয়ের মধ্যে আসা কিংবা মান্যতার জায়গায় আনতে গেলে কিন্তু এই শিক্ষাটা কিন্তু তাকে গ্রহণ করতে হয়, ওপর থেকে গ্রহণ করতে হয়। বড়রা তাকে শিক্ষা দেয়, সেই শিক্ষার চাপ থাকে, অবশ্যই চাপ আছে। সেই শিক্ষায় বলিয়ান হয়ে শোভন যে কাজটি করেছে, শোভনের মতোই কাজ করেছে। আমি খুবই পুলকিত। এবং বিশ্ববিদ্যালয়ের মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু একেবারে পাল্টে গেছে। আপনি আগামী 2-3 দিনের মধ্যে দেখবেন বিশ্ববিদ্যালয়ের একটি অপরূপ দৃশ্য দেখবেন। এ কারণে ছাত্রী হলে যে প্রসঙ্গটি বলে আমি সেটাই বলে শেষ করছি। ছাত্রী হলের বিষয়টার সাথে অনেকগুলো ব্যত্যয়ের জায়গা এসেছে। কোটা বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের সময় ছাত্রীদের একটা বড় অংশগ্রহণ ছিল, এটা আমার মানতে হবে। এবং ভুল বুঝে হোক, তারা নিজেরা ঠিক বুঝে হোক, তারা কিন্তু অনেক বেশি কিন্তু সম্পৃক্ত হয়েছিল। আর ছাত্রীদের সম্পৃক্ত হওয়া কিন্তু একেবারে গভীর হৃদয় থেকে উত্থিত হয়েছে। যে কারণে যারা যারা কোটা সংস্কার কিংবা বিরোধী আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছিলেন, যারা এখন ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেছিলেন, তাদের সাথে 2-1 জনের সাথে আমাদের কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত কথোপকথন হয়েছিল বৈঠকের আগেই। তাদেরকে একজনকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কি নারী কোটা চান না? কি চমৎকার উত্তর দিয়েছে তারা বলছেন আমি চাই না। তখন যে আপনার কাকা কিংবা চাচা, আপনার বাবা কি চায় না? তারা চায়। সচিবালয় বৈঠকে গিয়ে হ্যাঁ, আমরা চাই না। এই যে এমন একটি জায়গায় চলে আসা, এইটা কি আপনি কি পিছনের দিকে বলবেন? এটা কি পিছন দিকে ফিরে বলবেন? এটা অগ্রগতির জায়গা। যে অগ্রগতির জায়গাতে ছাত্রী হলে ছাত্রলীগ বিষয়ক কিন্তু বিভিন্ন রকম ছাত্র সংগঠন, ছাত্রলীগ করলেও মনে প্রাণে অনেকে কিন্তু তাদের অবস্থানটা ভিন্নতা প্রকাশ করেছে এই নির্বাচনে। শেষ করে আনছি, আপনি দেখেন এজিএস পথে যে ভোট নিয়েছেন সবাই কিন্তু সাদ্দাম হোসেনের কথা, সর্বোচ্চ ভোট পেয়েছে 15,302 একটি ভোট পেয়েছে। এবং এইটাই হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা। এবং ব্যক্তিগত ইমেজও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা কিন্তু এই নির্বাচনে দেখেছি বাস্তবতা সেটাই। ধন্যবাদ আপনার। হাবিব, আপনার কাছে আছে সেটা হচ্ছে এই যে স্বতন্ত্র প্রার্থীদের কথা। আমরা যদি বলি যে বঙ্গবন্ধু শেখ ফজিলুদ্দিন হাসান মুজিব হলে যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন যে প্রশাসন তৎপর থাকায় আমরা বিজয়ী হয়েছি। আমরা দেখেছি 4টি হলের কথা বললাম, 5টি নারী হলের মধ্যে। শামসুন্নাহর হলের কথা যদি বলি, তারা ভিপি জিএস সহ 13টি পদের মধ্যে 8টি প্যানেলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তারা 8টি পদেই প্রার্থিতা দিয়েছিলেন। এই অন্যান্য হলগুলোতে মোটামুটি একই অবস্থা। তাহলে আপনি এখানে কি বলবেন? আমি তো প্রথম থেকে বলে আসছি যে এই নির্বাচনটা হয়েছে কিন্তু নির্বাচনের আগের পরিবেশে স্বাভাবিক না। যে ছাত্র দলকে হারানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠন একজোট হয়েছিল হারানোর জন্য, সেই ছাত্র সংগঠনকে এত তাড়াতাড়ি একদম হারিয়ে গেল বাংলাদেশ থেকে। এটা হয় এক সময় চট্টগ্রামে আমার তো নিজে করা সব সংগঠন এক হয়েছে ছাত্রলীগ ছাত্র দলকে হারানোর জন্য না। এইবার সব ছাত্র সংগঠনগুলি যদি ছাত্রলীগকে হারানোর জন্য ঐক্যবদ্ধ দলের কথা বলছি আমরা,
আপনার কথাটা আমাকে বলতে দেন। জি। যে ছাত্রদল শক্তিশালী সংগঠন ছিল বিধায়ী কিন্তু সব সংগঠন মিলে ছাত্রকে হারানোর জন্য 89 ডাকসু, এই তো। এবং দেখে তা তো সরকারি ছিল না, তো জাতীয় পার্টি সরকারে। এবং চিরাং বিশ্ববিদ্যালয়ে সব সংগঠন, আমি তো ওই প্যানেল আমি করেছিলাম। চিরাং বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে হারানোর জন্য সেদিন সমস্ত প্রগতির ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ একটা প্যানেল, সেই প্যানেল আমি ওখানে থেকে করে দিয়ে আসছিলাম সংগঠনকে ঠেকানোর জন্য। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবতা আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের 250 ভোট ভিভি পদে ছাত্র, এটা কি মানার কোনো বিষয়? এটা কোনোভাবে গ্রহণযোগ্য এটা না। আর যে কথাটা আমি বোঝানোর বারবার চেষ্টা করছি সেটা হলো এই, সরকার যেখানে ক্ষমতায় থাকে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার মনে আছে কিনা যায় না, একটা লোটন দুই ভাই তারাই ভিপি দিয়েছিল, আমরা এখন ধারে কাছেও যেতে পারি নাই। 90-এর আন্দোলনের ভিতরে যখন চূড়ান্ত ক্ষমতার আমরা অধিকার, তখন আমরা জগন্নাথ কলেজে যেতে পারি নাই, কবি নজরুলে যেতে পারি নাই, আমরা তিতুমির কলেজে যেতে পারি নাই। এর সাথে ছাত্র সংগঠন বিলুপ্ত হয়ে গেছিল। তারপরেও যদি এর সাথে ছাত্র সংগঠন 89 ডাকসুর সময় 90 ডাকসুর থাকতো তখন হতো আলাদা কথা, তখন ছিল না। তো এই যাবৎকাল যতগুলো নির্বাচন হয়েছে, আমার মূল কথা হলো যে সরকারি ছাত্র সংগঠন কোনোদিনও পুরা ক্যাম্পাস এইভাবে নিয়ন্ত্রণ রেখে কোনোদিন রাজনীতি বা ভোট হয়নি। এটা হলো আমার মূল কথা। যে কারণে ছাত্রদল দীর্ঘদিন ধরে কোনো হলেই থাকতে পারে না বলে আজকে ছাত্রদের মধ্যে বিরাট ছাত্র সংগঠন, আজকে তারা সেখানে প্যানেল দিতে পারে নাই। এই আলোচনাটা যদি আপনার কাছে জানতে চাই আমি, যেটি হচ্ছে যে ছাত্রী হলে যে স্বতন্ত্র প্রার্থীদের এরকম জয় জয়কার, একেবারেই কি প্রশাসনের ব্যাপারটা কি এরকম হাবিব ভাই যেরকম বলছেন? আমি তো বলেছি প্রথমে যে ছাত্রী হলগুলোতে সরকার সমর্থক ছাত্রলীগের দখলদারিত্ব করা সম্ভব ছিল না। সেখানে হলের কর্তৃপক্ষ মেধার ভিত্তিতে সিট বন্টন করেছে। সেখানে কোনো এই যে গণরুম এবং গেস্ট রুম কালচার যে কথা আমরা শুনছি যে প্রথম বর্ষের ছাত্রদেরকে বাধ্য করা হয় সরকার সমর্থক ছাত্রলীগের কাজ করা, সেই জায়গাটা কিন্তু হলে ছিল না। ফলে এখানে প্রতি ছাত্র সংগঠনের গণরুম সবসময় ছিল না, সেটা কিন্তু এইভাবে বাধ্যতামূলক ছিল। যেমন আমাদের সময় যখন কথাটা তুললো যে হলের ছাত্র নেতারা নিজেদের বেড শেয়ার করে নিজেরা ফ্লোর করে ছাত্র রাখতো, সেটা সে গণরুম কালচার। আমি কালচার বলেছি যে এখনকার, আমি বলবো না সবাই, কোন ছাত্র নেতা বিলাসী জীবন যাপন করেন, কিন্তু প্রথম বর্ষের ছাত্ররা হ্যাঁ কষ্ট আমাদের সময় করেছে, ঠিকই বলেছে। ওই সময় গায়ে লাগতো না কেন, যে নেতাও কষ্ট করছে, কর্মীরা কষ্ট। এখন নেতার ত্যাগকে দেখে উদ্বুদ্ধ হয়ে ছাত্ররা দল করত, এখন তাদেরকে বাধ্য হয়ে করতে হয়, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়। এখানে একটা ছোট্ট একটা বিষয় আপনাকে, যে ভিপি ছাড়া আরেকজন যিনি বিজয়ী হয়েছেন, এই যে সমাজসেবা সম্পাদক আক্তার, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী, মানে ডাকসুতে। হ্যাঁ, আমি বলছি এই স্বতন্ত্র বিষয়টা বলছি, এটাও নতুন দিক, ইতিবাচক অবশ্যই, এটা নেতিবাচক দিকে বলছি না। আগে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা হতো। এই যে স্বতন্ত্র প্রার্থীর উত্থান, এটা দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে যে ছাত্রী হলে বিশেষ করে তারা তারা তুলনামূলকভাবে একটু তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, এবং গোটা ক্যাম্পাস জুড়ে অন্য সংগঠনের নামে, ইভেন যারা ছাত্র সংগ্রাম পরিষদ অর্থাৎ ক্ষমতাসীন ছাত্রলীগের সঙ্গে জোটে আছে, তারাও কিন্তু হলে সংগঠন করতে পারেনি। আমি যখন আমার ছাত্রলীগ বিসিএলকে বলেছি আমাকে হলে প্রোগ্রাম দাও, আমার সড়কদ্বীপে অনেক প্রোগ্রাম করেছি, তারা এক পর্যায়ে বলেছে, প্রথম তারা স্বীকার করেনি যে যদি হলে প্রোগ্রাম করি আপনাকে দেখে তো কোনো ছাত্র আসবে, কিন্তু তার হলে সিটটা থাকবে না। আর তো সেটা হোক, আমি অভিযোগ করব, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অভিযোগ করবো কেন আমার সংগঠনের কর্মী থাকতে পারছে না। তারা সেই চেষ্টাটি না করাটা কিন্তু অন্যায়। হ্যাঁ, সরকার সমর্থক ছাত্রলীগ হল থেকে উঠিয়ে দিবে, অবশ্যই সেটাকে ধরতে হবে, হলের প্রভোস্টকে ধরতে হবে বা তাদের নেতৃবৃন্দকে ধরতে হবে, কিন্তু চেষ্টাটা করে যেতে হবে। যাই হোক, এখন এই পরিবেশ ছিল না যে অন্য ছাত্র সংগঠনের ছাত্র চায় যে একটা সংগঠন দখল করে আছে, তার বিরুদ্ধে তো অবশ্যই মতামত থাকে, তার বিরুদ্ধে একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভের জায়গাটা অন্য সংগঠন ধারণ করতে পারেনি, সে তাদের সীমাবদ্ধতা। ফলে স্বতন্ত্র নামে একটা প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে সকল যে মানে সরকারি ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষোভটা সেই প্ল্যাটফর্মের মধ্যে হয়েছে বলে সেটা হয়েছে। 1 মিনিট মতো সময় আছে, আমি একে খুব স্পষ্ট করে বলি, আমাদের আলোচনা হওয়া দরকার। আমরা ডাকসু নির্বাচন 28 বছর 9 মাস পরে নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে যে নিয়ে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা, অনেক রকম ভীতি ছিল, অনেক রকম শঙ্কা ছিল, তারপরে নির্বাচনটা এত সুন্দরভাবে হয়েছে আমার দৃষ্টিতে আপেক্ষিকভাবে। অবশ্যই কারণ আমি এই অ্যানালিসিসটা করি, যে আমি কতটুকু পেলাম। আমি হাবিব ভাইয়ের মতো বলি না যে আমি বলি একজন শিক্ষক কি বললে এটা নিয়ে সমস্ত কিছু না। আমি আপনাকে বলি, আমি হাবিব ভাই বলেন যে এই কাপটা অর্ধেক খালি আছে, আর আমি বলি তার শিষ্য হয়ে যে এই কাপটা অর্ধেক পূর্ণ আছে। এটাই হচ্ছে পার্থক্য। 28 বছর পরে নির্বাচন হয়েছে, সেটা যাতে
ধারাবাহিক এবং বুঝতে পারছেন না নিয়মিত হয়। ছাত্রদল শুভ সিংহ এত রায়, হাবিবুর রহমান অপান্ত হাবিব, হয়েছে, ডক্টর মোশতাক হোসেন, তারা আমাদের তাদের তিনজনকে নেত্রীর আন্দোলন অসংখ্য করতে ধন্যবাদ। পারছেন দাদা না, শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।